সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবে। আমি অহনা তাসনিম খান আছি। আমাদের 6টার আড্ডায় আমরা এখন ঘড়িতে যখন 6:04 সেই সময় আপনাকে স্বাগত জানিয়ে নিচ্ছি। ভালো খারাপ মিলিয়ে জীবন হলেও খারাপটা আসলে আমরা কেউই চাই না। আমরা চাই আমাদের জীবনে সব কিছু ভালো হোক, খারাপ সময় তাড়াতাড়ি কেটে যাক, ভালো সময় তাড়াতাড়ি এসে যাক। এবং সেরকমই একটা ভালোর প্রত্যাশায় খুব ভালো একটা আড্ডা হবে। সেই প্রত্যাশায় দুজন বন্ধুকে ডেকেছি যারা আমাদের স্টুডিওতে আমাদের আড্ডা মহলে আড্ডা দিতে এসেছেন। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতে আমার সাথে আছেন বড় বোন তামান্না ইসলাম অলি, শতাধিকারী অচিন ও সাতকাহন, এবং তার পাশে তারই ছোট বোন, ঠিকঠাক বলছি তো তাই না, তারানা ইসলাম কলি, শতাধিকারী ও ডিজাইনার, কোলিস আর্ট অ্যান্ড ক্রাফটস। অনেক অনেক স্বাগত জানাই। অলি আপু, কেমন লাগছে এসে? অনেক ভালো লাগছে। সবচেয়ে বড় ভালো লাগাটা আজকের হচ্ছে দুই বোন একসাথে। বাহ, দুই বোনকে পাশাপাশি দেখেও আমার ভালো লাগছে। দুই বোন একদম ম্যাচিং করে পরে এসেছে। আমার দেখেও ভালো লাগছে যে দুই বোনের মধ্যে মনের মিলটাও তেমনই হয়তো বেশি। কলি আপু, বোনের সাথে একটা একই আড্ডার জায়গা শেয়ার করছেন, গল্প করতে এসেছেন লেডিস ক্লাবে, সব মিলিয়ে কেমন অনুভূতি? ধন্যবাদ আপু আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। খুবই ভালো লাগছে। আসলে খুশি হতাম আপনাকে নিয়ে যদি লাল শাড়ি পরতে পারতাম। কাছাকাছি টোনে আছি, মানে আমি একটু ব্রাউনে আছি, তো কাছাকাছি বলা যায়। নেক্সাস টেলিভিশনের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আড্ডা। আশা করি আড্ডাটাও জমবে। আমার কাজই তো করে দেবে মনে হচ্ছে আজকে। আমি যেহেতু গলার অবস্থা খুব একটা আমার ভালো না, তো যখনই আমি ছেড়ে দেবো আপনি ধরে নিতে পারেন। আপু সবসময় পাকা। আচ্ছা, তাহলে তো বেশ। অলি আপু, এখন কি নিয়ে ব্যস্ত? অচিন এবং সাতকাহন দুটো জায়গার বিষয় আসলে শুনতে চাই একটু আপনার কাছে। আসলে উদ্যোক্তার ব্যস্ততা হচ্ছে সারা বছর, আমাদের 7 দিন 24 ঘন্টা 365 দিন। আমাদের রাতে ঘুমের মধ্যেও ব্যস্ততা, সকালে ঘুম থেকে উঠলেও ব্যস্ততা, চিন্তা হয় না? হ্যাঁ, আমাদের কালকে যদি আমার এমন হয় যে হচ্ছে যে কালকে আমার কোনো অর্ডার আছে, সেটা অচিনটা হচ্ছে আমার বুটিক্স। আমি একটু বলে নিই, আমি অচিনটা মেইন ফোকাস করি আমাদের বাংলাদেশের জামদানি নিয়ে, যেটা আমি দেশের বাইরেও নিয়ে যাই। আর সাতকাহনটা হচ্ছে আমার ফুডের পেজ। তা দেখা যাচ্ছে যে আমার দুইটারই ডেলিভারি যখনই থাকে, যেমন কালকে যদি আমার কোনো ফুডের ডেলিভারি থাকে, আমার রাতে যখন আমি ঘুমাই আমাকে চিন্তা করতে করতে ঘুমাইতে হয় কালকে আমি সকালে উঠবো, প্রথমে কোন কাজটা করব, কিভাবে রান্না করব, কিভাবে ডেলিভারি ম্যান আসবে, কিভাবে প্যাকেজিং হবে। তা আমাদের আসলে ব্যস্ততা সারা বছর। তারপর এখন যখন শীতের মৌসুম, এখন একটা পিঠার একটা ব্যস্ততা আছে, হাঁসের মাংসের একটা ব্যস্ততা আছে। মানুষ তো আসলে গরম মানে না, হাঁস মনে হয় গরমকালেও না না, সারা বছরই খায়। তারপরে শীতের একটা, শীত আসলে আমাদের একটা হচ্ছে যে শুরু হয় যে হাঁস পার্টি। হ্যাঁ, তা হচ্ছে হাঁসটা আসলে কেউ দেখা যায় যে ঝামেলাও মনে করে, খেতে পছন্দ করে, এই জন্য। তা আমরা চলছে, সবাই হাঁস রাখতেও পারে না। হ্যাঁ, এবং আমার যারা রেগুলার যারা কাস্টমার, যারা রিপিট কাস্টমার, তাদের হচ্ছে যে শীত আসলে তাদেরকে মিনিমাম 2বার থেকে 3বার আমার দেখা যায় তাদেরকে হাঁস খাওয়াতে হয়। দুটা নিয়ে ব্যস্ততা চলছে। বিজয় আছে, বিজয়ের শাড়ি, ড্রেস, আমাদের যেটা হয় মেলা, এগুলো বিজয় মেলাও চলছে। সবকিছু নিয়ে আছি, খুব বিজি আছি। এবং ডিসেম্বর মাসে কিন্তু দেখা যায় এই যে শীত আসলো, বিজয়ের মাস, সাথে করে আবার কিন্তু আমাদের শীত মেলা, হ্যাঁ, নতুন বছর আসার একটা মানে একটা লেগেই থাকে। ডিসেম্বর মাসটা আসলে সবার জন্য একটু ভীষণ প্যাকড। আমি একটু কলি আপুর কাছে আসি। কোলিস আর্ট অ্যান্ড ক্রাফটস, এই জায়গার ডিজাইনার এবং শতাধিকারী, শুরুটা কিভাবে, কি নিয়ে এখন ব্যস্ততা চলছে সেগুলো শুনে। অ্যাকচুয়ালি আমি শুরু করি 2002-03 সাল থেকে, যখন আমি অনার্সে ভর্তি হলাম। আমি হোম ইকোনমিক্স কলেজ থেকে ব্যবহারিক শিল্পকলায় পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্স। ওই সময়ই দেখা যায় যে পড়াশোনার শুরু থেকেই আমি লেডিস ফতুয়া, বিভিন্ন ধরনের ক্রাফটস নিয়ে কাজ শুরু করি। পেজটা ওপেন করি আমি 2012 সালে এসে। তখন ফেসবুকে জয়েন করার পর পেজটা তখন অতটা পপুলার হয় নাই, তো তারপরও শুরু করেছি। পাশাপাশি আমি 2007 সাল থেকে প্রাইভেট সেক্টরে জব শুরু করি। কয়েকটা কোম্পানিতে জব করলাম, এমআইএস ডিপার্টমেন্টে ছিলাম আমি। তারপর বিয়ে, বাচ্চা, সংসার, সব কিছু মিলে আমার মনে হলো বাচ্চাদের বয়স যখন 2 থেকে 2.5 একটু চঞ্চলতা বাড়লো, তখন মনে হলো যে আমি আসলে কোলিস আর্ট অ্যান্ড ক্রাফটসটা নিয়েই সময় দিই বেশি, সাথে বাচ্চাদের পাশাপাশি আমি এটা করি।
এইভাবেই আসলে পরবর্তীতে পুরোপুরি ঝাঁপিয়ে পড়া। তারপর জব ছেড়ে দিলাম, এখন আমি বেশ ভালো সময় কাটাচ্ছি। ব্যবসার চাহিদা তো মার্কেটে এখন অনেক বেড়েছে, সবাই আসলে নিত্য নতুন ব্যবসায়ী হয়ে উঠছেন, কিন্তু আপনার কি মনে হচ্ছে চাকরি জীবন থেকে ব্যবসা জীবনে এসে এটা কি একটা ভালো ডিসিশন ছিল বা হয়েছে? অবশ্যই আমি যেটা মনে করি, আসলে আমি যে আজকের যে বিষয়টা আমাদের যে ভালো থাকা, ভালো থাকার বিষয়, সব ভালো হয়েছে, ভালো থাকতে যে কোনো জায়গায় যে কোনো সমস্যা আসলেও আমি ধৈর্য ধরে আমি চেষ্টা করি যে সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য। এখন আমি জব ছেড়ে দিয়েছি, ওই আফসোসটা আমি খুব বেশি করি না, কারণ আমি আমার বাচ্চাদেরকে সময় দিতে পারছি, আর ওদের ভালো থাকাটা এখন আমাকে অনেক ভালো রাখে। ওদের কাছ থেকে নতুন নতুন অনেক কিছু শিখি কিভাবে ভালো থাকতে হয়। আচ্ছা, বাহ। অলিয়াপুর ব্যবসায়িক জীবনের আশাটা একটু শুনি, যে ব্যবসা করতে হবে, ব্যবসায়ী হতে হবে, এই ভাবনাটা কোথা থেকে আসলো? আমি জীবনেও চিন্তা করি নাই যে আমি ব্যবসায়ী হব। আচ্ছা। আমার পড়াশোনা অ্যাকাউন্টিং এ, স্বপ্ন ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারিনি, বিভিন্ন আর কি ঘাত প্রতিঘাত যেটাই বলেন, সামাজিক কারণে নাকি হলো, মানে সবকিছু মিলিয়েই হ্যাঁ হয়ে ওঠা হয়নি। আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স, তারপরে ইচ্ছা ছিল যে হচ্ছে বড় কোনো প্রতিষ্ঠানে জব করব। তাহলে তো অ্যাকাউন্টিং একটা ভীষণ প্যাশনেট, কারণ আপনি অনার্স মাস্টার্স দুটোই একই সাবজেক্টে করেছেন এবং সেই বিষয়ে আপনার অ্যাকাউন্টেন্ট হওয়ারও ইচ্ছে ছিল। হ্যাঁ অবশ্যই, বললাম তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার ইচ্ছা ছিল। তারপরে হচ্ছে আমার জব শুরু হয় ব্র্যাক ইউনিভার্সিটি দিয়ে আমার জব শুরু, প্লাস তখন মোড নিয়ে নিলাম হচ্ছে জার্নালিজমে। আমি কিছুদিন জার্নালিজমে কাজ করেছি। অমর্ত্য সেন যে নোবেল প্রাইজটা পেয়েছেন সেটার একটা অর্থ দিয়েছিলেন বাংলাদেশের নারী সাংবাদিকদের জন্য। আমি আমার হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ী থেকে আমি সেই ফেলোশিপটা নেই, 1 বছরের একটা ফেলোশিপ। তারপর বিভিন্ন মাধ্যমেও কাজ করেছি, সমকালে কাজ করেছি, পাখি গণনাতে কাজ করেছি, আমাদের কালের কণ্ঠে কাজ করেছি। কাজ করার পরে তারপর বিভিন্ন আপনার হচ্ছে পিআইবি বা হচ্ছে বিএসএস এদের সাথে কাজ করেছি। বাচ্চা হওয়ার পরেও কিছুদিন কাজ করলাম। তারপরে যেটা হলো যে হঠাৎ করে একটা ফ্রেন্ডের সাথে যে কি করব, এখন তো চাকরি করতে পারছি না, বাচ্চার জন্য রেগুলার বাইরে বের হওয়া সম্ভব না। তখন একটা ফ্রেন্ডের সাথে আর কি কথা বলে হলো যে চল আমরা হচ্ছে কোনো একটা কিছু শুরু করি। সেই থেকে আমার শুরু হচ্ছে প্রথমে আমার জুট প্রোডাক্ট নিয়ে কাজ। কারণ আমার সবসময় মনে হতো যে না, আসলে দেশের প্রোডাক্ট, দেশীয় জিনিস নিয়ে কাজ করা, আমি বাইরের থেকে একটা প্রোডাক্ট এনে মানে বাংলাদেশে এনে বিক্রি করবো, এটা আমার কাছে কখনোই, মানে আমার নিজের কাছে আমার কখনো ভালো লাগেনি, মানে মেন্টাল যেটা স্যাটিসফ্যাকশন সেটা আমার কখনোই ছিল না। তারপরে হচ্ছে হ্যাঁ আমি শুরু করি 2011 সাল থেকে। আচ্ছা। আর আমার অচিনটা শুরু হয় 2013 সাল থেকে। 13 সাল থেকে চলছে। বেশ লম্বা একটা জার্নি। ছোট বোন মনে আগে শুরু করেছে না? হ্যাঁ, ওটা যখন শুরু করেছে তখন কিন্তু আমরা সবাই মিলেই, আমাদের আসলে হয় কি যে আমারটা যেমন আছে সেটার ওনার আমি ওকেও মনে করি, বা ওর যেটা আছে সেটার কাজ আমিও করি, এবং দেখা যায় তার খুব ভালো একটা কাজ সে জানে, সেটা হচ্ছে ফ্রুটস কার্ভিং। এই যে বিয়ের সিজনে যখন আমরা এই অর্ডারটা পাই তখন কিন্তু আমরা দিন রাত ধরে দেখা যাচ্ছে যে আমার পিঠা বা আমার রান্না সাথে ওর ফ্রুটস কার্ভিং, আমরা সবসময় কিন্তু একসাথে, মানে আমরা কখনোই চিন্তা করি না যে অচিনের ওনার বা সাতকাহনের ওনার আমি, বা ওর ওনারটাও একা। কারণ আমরা প্রথমে কিন্তু কোলি আর্টস এন্ড ক্রাফটস নিয়েই আমরা কাজ শুরু করেছিলাম, ওটা নিয়ে দুজন মিলে কাজ করছিলেন। আমিও দেখেছি যে বোনরা মিলে কিন্তু এভাবে আলাদা করাও যায় না। না, আমরা ওটা কিন্তু আমাদের প্রথম উদ্যোগ ছিল, কোলি আর্টস এন্ড ক্রাফট। তা ওটার থেকে শুরু করে এখনো হয়েছে যে আমরা কখনো বলি না যে এটা আমার বিজনেস বা আমার উদ্যোগ, আমরা সবসময় বলি যে আমাদের। এটাই আমারও আমার বোনের সাথে ওরকমই বন্ডিং। যদি আমরা কিছু করতে চাই একসাথে, মানে আমি করছি মানে ও বলছে এটা আমরা দুজন ওনার, ও কিছু একটা করছে মানে আমরা দুজন মিলে করতে হবে, এবং কোনোভাবেই সম্ভব না। বোনরা মিলে যখন দুজনের মধ্যে বন্ডিং থাকে, আপনি বলবেন যেটা তোমার ওটা আমার, কিন্তু ঘুরে ফিরে কিন্তু কাজ একই হয়ে যাবে, তাই না? এটাই বেশ চমৎকার। এদিকে ভালো, দুজনের মধ্যে আসলে সহনশীলতা কার মধ্যে বেশি, আর কে তাড়াতাড়ি রেগে যায়? ও বাবা, উল্টো ভেবেছি আমি, কিন্তু আমি ভেবেছি ছোট জন হয়তো দুষ্ট হয়, বড় বোন হয়তো শান্ত হয়। আমার চেহারাটা খুব ভালো, কিন্তু আমি অনেক দুষ্ট ছিলাম ছোটবেলা থেকে, এবং আমার রাগটাও বেশি আর ওর ধৈর্য অনেক বেশি। এবং ও হচ্ছে বলছিল না বাচ্চাদের সে টুইন বেবির মা।
তাহলে তো একদম সহনশীলতার উপর সে কোর্স করে একটা ছেলে একটা মেয়ে। বাহ, চমৎকার। আমার বোনেরও একটা ছেলে একটা মেয়ে, টুইনস। এবং হ্যাঁ, বেশ আমাদের বেশ একটা ঝামেলা ঝক্কি পোহাতে হয়, কারণ একজন বাচ্চা থাকলে ওর মাথায় বেশি দুষ্টুমি আসে না, দুইজন থাকলে প্ল্যানিং করে তার। এজন্য চাকরিতে ছেড়ে দিতে বললো, চাকরি শেষ পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে। তো মানে ওদের কারণে আমারও একটু মা হওয়ার সৌভাগ্য হয়েছে ওই দুইজনের কারণে। তা আমিও মাদারহুডটা ওভাবেই টের পেয়েছি যে টুইনস এর মা হওয়া এটা একদম মানে সিভিতে অ্যাড করার মতো স্কিল, মানে কঠিন কাজ এটা আসলে। তো তারা কি আপনার বেশ ভক্ত না বাচ্চারা? আমার কোনো কিছু হইলেই যেমন বলে যে হচ্ছে যে আমরা তো হচ্ছে মায়ের পেট থেকে বের হয়ে আমরা আম্মার কোলে উঠেছি, তারা আমাকে আম্মা ডাকে। হ্যাঁ, যে সে তার আমার কোলে উঠেছে, তাদের সব দাবি দেওয়ার 6 বছর হলো। 6 বছর হয়ে গেছে, তাদের সব দাবি দেওয়া সবকিছু আমার কাছে। বেশ চমৎকার। এখন একটু যদি আসি, সব ভালোর মধ্যে আসলে ভালো কখন বোঝা যায়? যখন একটু খারাপ ঘটনা পেরিয়ে যখন ভালো দিন আসে, তখন আরো ভালোর মর্যাদা বা মূল্যবোধটা আরো বেশি শক্ত করে বোঝা যায়। তো একটু জানতে চাই যে কাজের আগে সব থেকে বড় প্রতিবন্ধকতা কোনটা ছিল, যেটা মনে হচ্ছিল যে না, মনে হয় গিভ আপ করে দিতে হবে, জীবন আসলে কেমন যেন হয়ে গেছে, এরকম কোন স্টেজ ছিল কিনা? এই উদ্যোক্তা জীবনে কি উদ্যোক্তা জীবনে বা জীবনে? না, উদ্যোক্তা জীবনটা তো আসলেই কিন্তু কোনো সহজ পথ না। উদ্যোক্তা যারা আমরা আছি, আমি বলবো যে উদ্যোক্তা পথটা খুব বন্ধুর, খুব। হ্যাঁ, এটা আমাদের প্রতিনিয়ত রিস্ক, প্রতিনিয়ত টেনশন। আমার মনে হয় যে একজন যখন মানে কাজ করে, চাকরি করে, সে অফিসে যাচ্ছে, অফিস থেকে আসতেছে, সপ্তাহে 2 দিন বন্ধ পাচ্ছে। আর আমাদের উদ্যোক্তা জীবনটা হচ্ছে, আমি যখন এখানে এসেছি, আমার বাচ্চা কোথায় থাকবে, কিভাবে থাকবে, কি করবে, আমাকে পুরোটা ম্যানেজ করে তারপরে আসতে হয়। আমাদের কাজের কোনো টাইম টেবিল থাকে না। হ্যাঁ, অনেকবার হয়েছে যে আমার তো মানে কয়েকবারই হয়েছে যে মনে হয়েছে যে এই বোধহয় শেষ, আমি আর করব না। এবং এমন হয়েছে 5 মাস 6 মাস আমার কাজ বন্ধ। সেটা যে কোনো কিছুতে, কিন্তু একটা ছেলে উদ্যোক্তা এবং একটা মেয়ে উদ্যোক্তা, এটার মধ্যে একটা পার্থক্য আছে। একটা ছেলে উদ্যোক্তা হলে তাকে চিন্তা করা হয় যে হ্যাঁ, সে ইনকাম করবে, তাকে একটা ক্যাপিটাল দেয়া হচ্ছে, যে সে এরকম একটা অ্যামাউন্ট নিয়ে কাজ শুরু করবে, তাকে দিনরাত বাইরে থাকতে হবে, কাজ করতে হবে। আর আমরা যারা মেয়েরা কাজ করছি, তাদের এমন ভাবা হয় ফ্যামিলি থেকে যে হ্যাঁ ঠিক আছে, ও তো চাকরি করতে পারছে না, আচ্ছা ঠিক আছে, তাই হচ্ছে যে ও পাশাপাশি কিছু করছে। আমাদের কিন্তু ওইভাবেও ইয়ে করা হয় না। বা যখন ফ্যামিলির কোনো একটা ক্রাইসিস আসছে, তখন কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমার কাজটা অফ করে দিতে হচ্ছে। যেমন আমার বাচ্চার পরীক্ষা, বা বাচ্চার শরীর খারাপ, বা ফ্যামিলিতে কোনো ঝামেলা। আমার হাজবেন্ড চাকরি করছে, ও কিন্তু অফিসে যাচ্ছেই। আমার দেখা যাচ্ছে যে আমার কাজটা কিন্তু কিছুদিন হয়তো বন্ধ থাকছে, আমার কাজটা অফ করে দিচ্ছে। মানে নারী উদ্যোক্তা, আমার মনে হয় যে আমরা যারা, আমি মনে করি না আমি এখনো প্রতিষ্ঠিত হয়েছি। আমার মনে হয় আমি এখনো শিখছি, এখনো কাজ করছি। তবে যারা প্রতিষ্ঠিত হয়েছে, আমার খুব বেশি স্ট্রাগল করতে হয়, অনেক বেশি। আচ্ছা, সেটা তো বটে। এবং সেই স্ট্রাগল গুলো আমার মনে হয় যারা প্রতিষ্ঠিত হয়েছে, ওই স্ট্রাগলের যে ফিলিংটা, যে আমি এখনো প্রতিষ্ঠিত হইনি, আমি এখনো আমি যেটা চাই সেটা পাইনি, সেই ক্ষুধাটা না থাকলে হয়তো প্রতিষ্ঠিত হওয়ার দিকে যাওয়াও যায় না। তো এই ক্ষুধাটা আসলে উদ্যোক্তা জীবনে বা যে কোনো আর্টিস্টের জীবনে, এই ক্ষুধাটা কেউ স্ট্রাগল ছাড়া আসলে উদ্যোক্তা জীবনে কেউ স্ট্রাগল ছাড়া আসলে, এবং আপনি এস্টাবলিশড হয়ে যাওয়ার পরেও যদি স্ট্রাগল থামিয়ে দেন, সেই ক্ষেত্রেও দেখা যাবে যে আবার পেছনে আসতেও সময় লাগবে না। তার কাছেও শুনবো, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে এসে আরো অনেক গল্প হবে। কেউ কোথাও যাবে না, জুমে যুক্ত হয়ে আড্ডা দেওয়ার জন্য চলে আসুন। নিয়ে নিচ্ছে এই ফাঁকে একটা বিরতি। সব ভালো হোক, এই বিষয়টা দেখেই একটা গানের কথা মনে পড়ছিল, রাজা রানীর ভালো হোক, এরকম একটা গান আছে, খুব আদর আদর মিষ্টি লাগে আমার। ভালো ভালো কথাই যেহেতু আজকে বলবো, তো সেই ভালো কথার সাথে যখন উদ্যোক্তা জীবনের স্ট্রাগলের কথা বলছিলাম, আপনিও বোনের সাহায্য পেলেও আমার মনে হয় যে সেই 2003-এর সময় একটা ব্যবসা শুরু করা, অ্যান্ড তখন কিন্তু উদ্যোক্তা জীবনটা এতখানি জনপ্রিয়তাও পায়নি, হ্যাঁ তাই না? তো সেই সময় মানুষ আসলে আরো রিস্কি ফিল করে। সো কি সমস্যা ছিল তখন আপনার, কি কি প্রতিবন্ধকতা ফেস করতে হচ্ছিল, সেগুলো নিয়ে একটু শুনি। আসলে উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় সমস্যা তো ইনভেস্টমেন্ট। আমি একটা প্রোডাক্ট বানাতে চাচ্ছি, মাথায় সব কিছু আছে, কিন্তু ইনভেস্টমেন্টের প্রবলেমটা আমি যখন একেবারেই শুরু করি, তখন দেখা যেত সবচেয়ে শুরুতে আমাদের ফ্যামিলি মেম্বাররা ফার্স্টে আমাকে অর্ডার দেওয়া শুরু করলো। এমন অনেক নজির আছে, আমি আমার কাজিনদের
বোন ভাবি এদের সব কিছুর উপরে এক্সপেরিমেন্ট চালিয়েছি। তো সবাই they were nice enough to cooperate with you. তো পরে আস্তে আস্তে যখন ইয়ে হয়ে আসলাম, আস্তে আস্তে তাদের কাপড় চোপড় সব নষ্ট টষ্ট করে একটা জায়গায় আসলাম। তারপর একটু ভাবলাম যে না ঠিক আছে, আমি একটা জায়গায় এসেছি। আর সবচেয়ে বড় কথা, সবাই আমাকে সাপোর্ট দিয়েছে যে যেইভাবে পেরেছে। আমার বড় বোন, আমার ছোট বোন, ভাই, এখন আমার হাজব্যান্ড, আর আমার ভাই বোনরা বলতে আমরা অনেক ভাই বোন, দাদা বাড়ি, নানা বাড়ি, মামা মামি, তারপর খালারা, ফুপুরা, আমার ফুপারা খুব বেশি সাপোর্টিভ। আর একটা বিষয় বলতেই হবে যে আমার বাবা অনেক আগে মারা গিয়েছেন, আমি যখন ক্লাস 10-এ এসএসসি পরীক্ষার আগে আগে। আপু মাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছে। তো সেই সময়ে আসলে প্রতিবন্ধকতাটা কতখানি আসতে পারে বুঝতেই পারছেন। তারপরও আমরা অনেক অনেক সাপোর্ট পেয়েছি আমার ফ্যামিলি থেকে। ওই সময় ইনভেস্টমেন্টের সমস্যা, ডেলিভারির সমস্যা, তারপরে 2-3-এ তো আসলে ফেসবুক ওইভাবে অ্যাভেলেবেল না, মানে ম্যান টু ম্যান আমাকে মার্কেটিং করতে হচ্ছে। এমন তো আমি দেখেছিলাম যে তখন যারা উদ্যোক্তা হতে চাইছিলেন হয়তো মানুষের বাসায় যেতে হচ্ছে প্রোডাক্ট নিয়ে, এরকমও ঘটনা করতে হয়েছে, না হলে মার্কেটিং এর উপায় দেখা যেত যে হ্যাঁ। তারপর আমি মেহেদি পড়াতাম, আমার হোম ইকোনমিক্সের ফার্স্ট মেহেদি উৎসবটা আমি করি। তো ওই সময় আমার ম্যাডামরা এসে মেহেদি পরে খুব খুশি হয়েছিল আর বলেছিল যে দোয়া করি তুমি অনেক বড় হও, অনেক বড় কিছু করো, যে সেই বিয়েতে মেহেদি পরেছিলাম আর তোমার কাছে পড়লাম। এরকম মানে প্রথম এই কাজগুলি আমি করেছি ওই সময়। যখন আমার ফ্রেন্ডসরা ওই সময় অনেক ইয়ে করেছে, এমন হয়েছে যে হ্যাঁ আমাদের রিলেটিভরা, আমার মামি ভাবি, এরা হোম ইকোনমিক্সে চলে গিয়েছে। কারণ কি, যে আমি মেহেদি উৎসব করছি। অফিস থেকে তারা বের হয়ে দুপুরবেলা গিয়ে এরকম ইয়া করেছে। ওই সময় তো আসলে ফেসবুকে এখন আমি জানিয়ে দিতে পারছি যে হ্যাঁ ওই দিন মেহেদি উৎসব হবে, কিন্তু ওই সময় তো আসলে এইরকম ছিল না। ল্যান্ড ফোন করে হয়তো 2-4 জনকে জানিয়েছি আমি মেহেদি উৎসব করছি, এরকম। তো তারপর শুরু হলো বিভিন্ন বিয়েতে বিয়ের ডালা ডেকোরেশন, তারপর ফ্রুটস কার্ভিং করা, এইগুলি কেনা, মানে ম্যাটেরিয়াল কেনা করাটা তো একটা ঝামেলা আছেই। ম্যাটেরিয়াল কিনতে পারা, একটা বাজারে একটা জিনিস পাওয়া যাবে, ওই বাজারে আরেক জিনিস নাই। ফ্রুটস কার্ভিং এর নাইফ হয়তো একটা জায়গায় আমি পাচ্ছি, কিন্তু আমার মিষ্টি কুমড়া এক জায়গা থেকে নিতে হবে, মিষ্টি আরেক জায়গা থেকে নিতে হবে, ফ্রুটস আরেকটা জায়গা থেকে নিতে হবে। তো প্রচন্ড মানে রকম ঝামেলা হয় এরকম। আর একলা হাতে আসলে এত কিছু করা সম্ভব না উইদাউট হেল্পিং পিপল। এখন এই সব কিছু আমার হাজবেন্ডের উপরে। বিয়ে করে লাভবান হয়েছে না এদিক থেকে যে করে দেয়। আসলে আমি বের হতে গেলে হবে কি, যে আমি হয়তো একটা রিক্সা নিয়ে 1 ঘন্টা ঘুরে ঘুরে সব জিনিস কিনবো, বাচ্চাদেরকে রেখে যাই। ওই বাচ্চাদেরকে তো তখন ওকে দেখতে হবে, ওই সময়টা বাচ্চাদের কাছে কেনাকাটা করা সহজ ওনার জন্য হয়তো। আচ্ছা, তো যাই হোক, তারপর ফ্রুটস কার্ভিং করা। এই যে এখন যেটা হয় যে ডেলিভারি প্রত্যেকটা প্রোডাক্ট, কারো একটা হয়তো 3 পিসের বিজনেস করছে, সে ডেলিভারি ম্যান কিংবা যে কোনো ইয়েতে এত কুরিয়ার সার্ভিস আছে, ডেলিভারি করে ফেলছে। কিন্তু ফ্রুটস কার্ভিং ডেলিভারিটা ইনস্ট্যান্ট ডেলিভারি দিতে হবে, এবং সাইজে এত বেশি বড়। আবার কাস্টমাররা কি প্যাকেটের ভিতর দেবেন, কিভাবে ডালায় সাজিয়ে দিতে হবে, এবং ওইখানে আবার ওই যে একটু ট্যান হয়ে যাওয়া শুরু করে, দিয়ে সবকিছু সেট করা থাকে। ওইটা পড়ে গেলে তো সব শেষ, ডিজাইন শেষ হয়ে গেল। তো উবারে ডেলিভারি দিতে হবে, হয়তো কাস্টমার বলছে না ডেলিভারি চার্জ তো এত দিতে পারবো না। আবার এত জায়গা থেকে যে আমি ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করছি, আপনার কষ্টের সেই রেমুনারেশনটা তারা দিতে রাজি না, একেবারেই না। তখন বলছে হ্যাঁ মিষ্টি কুমড়ার দাম তো এত না, আপনি কার্ভিং এর জন্য এত চাচ্ছেন কেন? এরকম অনেক প্রবলেম শুরু হয়ে যায় তখন। আবার আমি পাশাপাশি একটু আচারটা করি। কার্ভিংটা তো আসলে সব সময় অর্ডার থাকে না। আমি আচারটা আমার ফ্যামিলির জন্যও লাগে, আমি আমার মায়ের কাছে শিখেছি। আর সাথে বাচ্চাদেরকে আমি ঘি খাওয়ানো শুরু করলাম যখন, তখন আমি চিন্তা করলাম আসলে সব মাই ভালো ঘি পাচ্ছে না, তখন আমি পাশাপাশি ঘিটা রাখি। তো আচারটা যেমন হয়, সবাই হয়তো মনে করে হ্যাঁ আচারে কি এমন লাগলো,
আচার এত বানানো দাম খুব দিয়ে কষ্ট। আচার। কিন্তু আমার খুব ভালো লাগে, আমি জানি না কেন, হ্যাঁ, মানে আমার যারা ভালো লাগার বানাতে জন্য পারে আমি তাদের করি। হাতে এসে গেছে, বা যারা হ্যাঁ। বানাতে পারেন না তারা নিশ্চয়ই জানেন যে একটা কাজ করতে গেলে কি পরিমাণ, ইভেন আপনি রোজ বানান তারপরেও তো আপনি জানেন দেয়ার ইজ আ হ্যাসেল, তাই না? আচার হ্যাঁ, বানাতে সবাই কিন্তু পারে না, সবার হাতে কিন্তু আচার হতেও চায় না। আরো আসবো একটু, আমি অলিয়াপুর কাছে আরেকটু আসি। সাতকাহনে কি ধরনের খাবার দিচ্ছেন, কিরকম খাবার আছে সেখানে? সাতকাহনটা আমার হচ্ছে কুক ফুড, কুকড ফুড, সব হোমমেড কুকড ফুড। সব হোমমেড কুক ফুড। আপনি নিজে করেন না, আপনার মানুষজন হয়ে গেছে এখন? না, আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড আছে, আমাকে ওরা কেটে বেছে দিচ্ছে, কিন্তু ফাইনাল টাচ আমি যদি না দিই তাহলে আমার ভালো ওই লাগে না। স্বাদটা আসে না। না, ফাইনাল টাচ বলতে শুধু স্বাদ না, মাছটা আমার কেটে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে, কিন্তু ফাইনালি আমি দেখব যে হচ্ছে যে এটা কি ধোয়া ঠিক হয়েছে কিনা। মাংসটা ধুয়ে দিচ্ছে, আমার মানে এমন proper হয় আমার hygiene-টা আপনি 40, ensure করে 50, দেন। 60 জন বা 70 জন পর্যন্ত আমি খাবার দিয়েছি, 70-80 জনের খাবার আমি রান্না করি। তা দেখা যাচ্ছে যে আমি কিন্তু ফাইনালি আমি দেখব যে হচ্ছে কিনা। রান্নাটা A to Z আমি, এটা আমি রান্নাটা আমি কারো হাতে ছাড়তে রাজি না, কারণ এইটাই হচ্ছে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন সাতকাহনে থাকে। সবাই আপনাকে অর্ডারই করে আপনার হাতের যে হাতের স্বাদটা খাবার। আসে হ্যাঁ, সেটা সেটার পাবার জন্য। জন্য। তো হ্যাঁ। সেক্ষেত্রে অন্য কেউ রাঁধলে আপনার হাতের সেটা তো না, আসবে সেটা না। আসবে না। হ্যাঁ। আর আমিও আসলে ওইটা দিয়ে আমি পাবো না। আমি যদি কোনো একটা মাছ না ধুই, আমি যা রান্না করে ডেলিভারি হবে, তারপর আমার মনে হবে কি মাছটা মনে হয় ধোয়া ঠিক ছিল না, মাংসটা বোধহয় ধোয়া ঠিক ছিল না। হ্যাঁ, এটা হচ্ছে যে, আর আমার শুরুটা ছিল আমি আচার করতাম, পিঠা করতাম। এখন দুই বোনই আসলে আচার শিখেছেন, তাই তো? বাহ। হ্যাঁ, আমার মা খুব ভালো আচার বানান। হ্যাঁ। হ্যাঁ, তা হচ্ছে যে এটা শিখেছি, কিন্তু রান্নাটা এখন আমার কুক ফুডে যে আমি এখন আর দেখা যাচ্ছে যে পিঠাটা আসলে খুব ঝামেলা, একদম খুব ইয়ে না হলে আমি পিঠাটা করি না। আর আমার এখন আসলে মেইন হচ্ছে আমার রান্না, তারপর আমি দেশি রান্নাটা বেশি করি। বাহ। আমার দেশি খাবার একদম ভর্তা ভাজি থেকে শুরু করে মাছ, মাংস, ডাল। সাতকাহনটা আমার শুরু হয় কোভিড থেকে। কোভিডের সময় আসলে মানুষের হোমমেড ফুডের বা হোম কুক ফুড সেইটা আসলে মানুষের ওইটা আমি তৈরি হয়েছে। কিভাবে ইয়ে করছি, আমার সাতকাহন তো আমার শাড়ি, তখন আমি জামদানি অচিন, মণিপুরিটা, আপনার অচিনটা, অচিন, হ্যাঁ, ও এটা আমার ছেলের নাম, আচ্ছা। অচিন। কয় তা ছেলে আপনার? এক ছেলে? একটা বাচ্চা আমার। আচ্ছা, একটা হ্যাঁ, বাচ্চা। বাহ। তা হচ্ছে ওর নামে আমার ইয়েটা অচিন, কারণ আমার এই বিজনেসে যত স্যাক্রিফাইস, যত কষ্ট ওকেই করতে হয়, ওর নামে। বাহ। তা হচ্ছে আমি অচিনটা যখন আমার কোভিড আসলো, কোভিডের ওই টাইমটায় আমি বেশ কিছু মেলা, আমি তো মেলা করি, বেশ কিছু মেলা করেছি আমি কলকাতাতে। তা আমি কলকাতাতে আমার বাংলাদেশের শাড়িগুলো নিয়ে যেতাম, কলকাতাতে আমি আমার বাংলাদেশের শাড়িগুলো সেল করতাম, আমার খুব ভালো লাগতো। ওখানে আমার ফ্যাশন শো হয়েছে, আমার অচিনের শাড়ির, অচিনের জামদানির ফ্যাশন শো। তা যখন ওই টাইমের পরে কোভিডটা আসলো, এটা আমার 2018 সালে 19 সালে এই টাইমটা আমি কলকাতাতে আমার মার্কেটিংটা করেছিলাম। তা আমার যখন কোভিড আসলো তখন আমি জামদানি সেল করতে চাই, জামদানি তেমন সেল হচ্ছে না, মণিপুরি সেল করি, সেল হচ্ছে না। তখন কি করব, আমার 6 মাস কোভিডে আমার বিজনেসটা বন্ধ থাকলো। কিন্তু এটা হওয়ার পর কি হলো, কাজ থেকে যখন আমি বসে পড়লাম, ঘরের মধ্যে থাকি, ঘরের থেকে তো বের হওয়ার উপায় নাই, প্রচন্ড মেন্টাল ডিপ্রেশন, এক তো কোভিডের ইয়ে আছে, টেনশন আছে, ডিপ্রেশন থেকে আমি কি করব চিন্তা করে, তখন তো ও অলরেডি ওর আচার এগুলো করছে, ও আবার তখন জবও করে। তা তখন হঠাৎ আমি একটা আচার বানাই আমার পেজটা সাতকাহন খোলা ছিল 2017 সালে, কিন্তু আমি কিছু করতাম না। চিন্তা করলাম ঠিক আছে, পেজটা যখন খোলাই আছে একটু শুরু করি। আমার শুরুটা আমার খুব ভালো ছিল। আমি প্রথম যখন পোস্ট দিলাম, শুরু করলাম, একটা আপু গুলশানে আমাকে কোভিডের মধ্যে বললো যে আপনার যত রকম আচার আছে সব আচার আমাকে 1 কেজি করে দিবেন। 1 কেজি? হ্যাঁ, অনেক বড় একটা অর্ডার, প্রায় 10,000 টাকার মতো একটা অর্ডার আমি পেলাম ওই সময়। তা দিয়ে আমার খুব ভালো লাগলো, তারপরে থেকে তো শুরু, তারপর এই চলছে, তারপরে কুক ফুডে চলে আসলাম। আসবো, দুজনের কাছে অনেক গল্প শোনার আছে, আমাদের সাথে অনেকজন যুক্ত হয়েছেন। শীতকাল অনেক দেরি, আমার কানের ভেতরে আমার প্রোডিউসার টিম থেকে জানাচ্ছে যে শীতকাল অনেক দেরি, কিন্তু সামান্তার জীবনে কতখানি শীত এসেছে কেউ একটু দেখেন। সামান্তার এবং আমার একই রকম শীত লাগে, আমাদের মিল আছে। তারপর তাবাসসুম তিন্নি আপু আছে, ওদিকে আছে আমাদের সাথে রেবেকা আপু, এদিকে আবার গলার অবস্থা আপনারা বুঝতেই পারছেন যে শীত আমার জীবনে আসি না করে এসে আমাকে ধরে জেকে বসেছে, এবার বলছে আর যাবো না। নাহিদা নেলি আপু আছে, সুরমা আপু আছে, সোনিয়া আপু আছে, শানু আপু আছে, সবার সাথে গল্প করব বিরতি থেকে এসে। সবাই থাকবেন আমাদের সাথে, নিয়ে নিচ্ছি একটা একদম ছোট্ট বিরতি।
ছোট্ট একটা বিরতি, এমনটা একটা কথা দিয়েছি, একদম কথা দিয়ে কথা রাখার মতো একটা বিষয়, ভীষণ ভালো তাই না? কথা দিয়ে কথা রাখা, এটাও একটা ভালো বিষয়। ভালো ভালো কথা যেহেতু আজকে বলবো, আপনাদের জীবনে নানান যত রকম ভালো কিছু আছে সব কিছু নিয়ে আজকে গল্প শুনবো। আমাদের স্ক্রিনেতে আছে জুমের আইটি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারবেন। চলুন একটু জুমে গিয়ে দেখি যে কারা কারা আমাদের সাথে আছেন। সুরমা আপু নিশ্চয়ই অনেক আগে এসে বসে আছেন, তার কাছে আগে আসি। সুরমা আপু, আমি জানতে চাই আপনার জীবনে এখন সব থেকে ভালো কি আছে? ওর সব থেকে ভালো হচ্ছে যে ঘরে থাকতে খুব ভালো লাগতেছে, এটাই সবচেয়ে ভালো। আরাম লাগছে, গরম লাগছে না? আর হচ্ছে আহ, তার চেয়ে বেশি ভালো যে এখন আপনাদের মতো সবাইকে পেয়েছি একসাথে বসে, সবার সাথে যে একটা যোগাযোগ রাখতে পারতেছি, কাছে যাওয়া লাগতেছে না, অথচ আপনাদের পেয়ে যাচ্ছি। হ্যাঁ, ঘরে তো টেকনোলজি আমাদের জীবনের একটা খুব ভালো দিক। হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে মানে খুবই একটা ভালো একটা সময় কাটতেছে আপনাদের সাথে বাহ এই বাহ, জোনাকটা। সুরমা আপু আমাদেরও আপনার সাথে ভীষণ ভালো সময় কাটছে। সোনিয়া আপুর কাছে আসি। সোনিয়া আপু, আমি জানতে চাই যে আপনার জীবনে যদি একটা কিছু ভালো করার প্রয়োজন হয়, সেটা কি আসলে ভালো আপনি চান যে এটা আমার জীবনে ভালোভাবে হোক? শুভ সন্ধ্যা সবাইকে। আমার জীবনে সবকিছুই মানে মানুষের জীবনে ভালো মন্দ মিলে, কিন্তু আমি চাই আমি একটা ভিসা পেয়ে যাই, বাংলাদেশে থাকতে চাই না। আহা, এটা আমার ঠিকঠাক মতো হয়ে যায়, আমি চলে যাই। আমিও বলতে চাই সবার মতো, যে আমাদের দুই আপু আছে না বিদেশে, যখন সন্ধ্যার সময় বলে যে গুড মর্নিং বলে না, আমিও হ্যাঁ বলতে হ্যাঁ, চাই, আমি ওগুলো বল। কল্পবিদেশ থেকে আমিও বলতে চাই গুড মর্নিং এভরিওয়ান। ঠিক আছে, আমি চাই হ্যাঁ, আমি একটা সন্ধ্যার ভিসা পাই, সময় আমি গুড চলে যাই। মর্নিং বলার জন্য হলেও আমি বাইরে চলে যেতে চাই, এটা একটা বেশ ভালো, কিন্তু আমার পছন্দ হয়েছে খুব ব্যাপারটা। সনি আপু, থ্যাংক ইউ। আমি আসলে মজা পেলাম। আমি সামান্তার কাছে আসি। সামান্তা, শীত কেমন লাগে, ভালো না মন্দ? আপু, আজকে হচ্ছে আমার সব থেকে প্রিয় শিক্ষকের, কলেজের প্রিয় শিক্ষকের বার্থডে, নাজির স্যারের বার্থডে। তুমি তাকে আগে সুন্দর করে উইশ করো, আচ্ছা তারপর ঠিক কথা আছে, বলবো। আজকে আবার গলা বেশি ভালো না, তাও আমাকে দিয়ে বেশি কথা বলাচ্ছ। আচ্ছা বলি, হ্যাঁ, সামান্তার প্রিয় শিক্ষক নাজির স্যারকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। আপনি আরো 100 থেকে 1000 বছর বাঁচুন এবং দীর্ঘজীবী হয়ে এই যে এরকম ভালো ভালো শিক্ষার্থীদেরকে ভালোবেসে যান, যাতে তারা আপনাকে প্রিয় শিক্ষক বলে। হলো? এই যে বলে দিলাম, এবার বলো ভালো মন্দ সবকিছু বলো। এবারে হচ্ছে তুমি যে তোমার যে ঠান্ডা লেগেছে, এই ঠান্ডার আবহাওয়া আমার গায়ে এসে লেগেছে, আমারও সেম ও, অবস্থা। হ্যাঁ, অনেক ঠান্ডা তাহলে লেগেছে আজকে, বাতাসের ঠান্ডায় মাধ্যমে আসলে না, গরম। মানে ছোঁয়াচেও না, ঠান্ডা ইদানিং মানসিক ভাবেও ট্রান্সফার হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, শীতকাল তো পছন্দ আমার, গরমকালের থেকে শীতকাল বেশি ভালো লাগে। এই যে সাজগোজ করতে পারি, কিন্তু এই যে একটু ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে খুব কষ্টকর জিনিস একটা। আমার তো এই তো। গরমকালেও ঠান্ডা লাগে, তাই শীতকালকে আলাদা করে আমি দোষারোপ করতেও চাই না, দেইও না। অনেক ধন্যবাদ। আমি একটু তাবাসসুম তিন্নির কাছে আসি। তার কাছে এসে জানতে চাই যে হোয়াট ইজ দ্য বেস্ট থিং দ্যাট ইজ হ্যাপেনিং ইন ইয়োর লাইফ রাইট নাও, মানে সব থেকে ভালো কি হচ্ছে জীবনে? সব থেকে ভালো যেটা হচ্ছে, অনেক বেশি খাওয়া হচ্ছে আর অনেক মোটা হয়ে যাচ্ছি। বাহ, এখন যেটা হচ্ছে। খাওয়া দাওয়া হুট করে এত আর বেড়ে গেল কেন, এটাও একটু শুনি। কেন কেন হুট করে এই খাবার দাবারের প্রতি চাহিদাটা বেড়ে গেল? মানে বুঝি নাই আপু, মানে কি? মানে হঠাৎ করে এখনই কেন এই যে খাওয়া দাওয়ার চাহিদাটা আপনার মনে হচ্ছে যে ইদানিং খুব বেশি খাচ্ছি, মানে সময় পাচ্ছেন বেশি, নাকি কি কারণে এই ক্রেভিংটা হচ্ছে? সময় বলতে হচ্ছে কাজের চাপ বেশি, আর যখন একবারে কাজ থেকে আসি মানে টাইম টু টাইম খাওয়া হয় না, যখন বের হয়ে আসি মনে হয় যে অনেক বেশি ক্ষুধা লাগে আর অনেক বেশি খেয়ে ফেলি। আর আমার হাজবেন্ড এটার জন্য দায়ী, কারণ আমার যখনই শেষ হয় অফিস, ওরও একসাথে অফিস শেষ হয়, আসার সময় খেতে খেতে রাস্তায় যা পাই, রেস্টুরেন্টে যা পাই খেয়ে খেয়ে বাসায় ঢুকি, আর এরকম মোটা হচ্ছে। বাহ বাহ, মোটা হওয়া ভালো। আপনার আরো মোটা হওয়ার পরেও আপনি ওকে বেশি মোটা লাগবে না, সো আরো সুযোগ আছে মোটা হওয়ার। রেবেকা আপুর কাছে আসতে চাই। রেবেকা আপু, সব ভালো হোক, এক্ষেত্রে আপনার কি কি মনে হয় যে কি কি ভালো হওয়া দরকার? শুভ সন্ধ্যা অহনা। শুভ সন্ধ্যা সুন্দর আপু। কথা বলেছ। কারণ হচ্ছে সব ভালো, সব ভালো যার শেষ ভালো তার, হ্যাঁ কথাই তো আছে। শেষ ভালো যার আর সব এই ভালো শীতের তার। শেষ ভালো যার সব ভালো তার, হ্যাঁ উল্টা হয়ে গেছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে শীতের দিনে আসলে ভালোই লাগে, আমার শীত ভালো লাগে, আমি শীত পছন্দ করি। আর আমি এমনি প্রকৃতি প্রিয় মানুষ, গান শুনতে ভালো লাগে এই শীতের দিনে, লেপের মধ্যে শুয়ে ঘরের মধ্যে একটু রিল্যাক্স লাইফ, একটু মজার মজার খাবার, একটু পিঠা,
একটু কেউ হাঁসের মাংস কেউ করে দিবে, খাবো, এই মজা। আমার লাইফটা খুব এনজয় করতে ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে শীতের দিন, শীতের বেলা ঘুরে বেড়াতে, বিশেষ করে পিকনিক। আমরা একটা অফিস ট্যুরে যাব সম্ভবত দেশের বাইরে, তো দেখা যাক কি হয়। তো আমার সব মিলে আমার মনে হয় শীতের দিন ভালোই লাগে এবং ভালো ভালোই হবে, আছি, সবকিছু সব ভালোই হবে, সেটাই সবাইকে নিয়ে আমার ভালোই আমার আছি। প্রত্যাশা। আরো সবার সাথে কথা বলবো, একটু থাকুন, আমি একটু স্টুডিওতেও প্রশ্নটা করে আসি যে শীতকালে সব থেকে বেশি কি ভালো লাগে কলি আপুর কাছে? কি মনে করালেন আপু? পিঠা, পিঠাই খেতে ইচ্ছে করছে আম্মুর হাতের এখন। ভিজানো পিঠা, কি চিতই চিতই যে দুধ দুধ চিতই করে বা রস দিয়ে রস চিতই করে অনেকে। আম্মুর হাতের, আম্মুর হাতে পুরা বাহ। শীতকালের ওইটাই হচ্ছে আমার মানে মূল আকর্ষণ। আমার তো মনে কবে হচ্ছে চিতই সব বাদ পিঠা, আমার দিয়ে শ্বশুরবাড়ি ব্রেকে গিয়ে থেকে নিচে থেকে প্রচুর খেয়ে চিতই আসি পিঠা এরকম আসে। মনে হচ্ছে। হ্যাঁ, আম্মু বাসায় আসলেই আমি ডিপে রেখে দেই শ্বশুরবাড়ির পিঠাগুলা, সাথে সাথে আম্মু একটু ভিজাও। হ্যাঁ, শীতকাল হোক আর আম্মুরটা যাই হোক best, না কেন, তারপরে পিঠা আপুরটা। কেন যেন পরের দিন আবার বেশি মজা লাগে আমার কাছে। পিঠা রেখে দিয়ে পরের দিন সকালে আবার বের করে খেতে খুব ভালো লাগে। আমুরটার পরে আপুরটা, তার মানে আপুরটা। হচ্ছে যে যদি আমি মন খারাপ না করে যদি এবার খাইতে দিব না। না না, দিবেন দিবেন যে সেটা হয়তো আসলে জানে, আম্মু তো আগের মতো তারপরও সবকিছু বানাতে পারে না এখন। এখন আমরা ওই যে ওয়েট করি কবে আপু শেষ পিঠা ভরসা। পিঠা উৎসব করবে বাসায়, হ্যাঁ, কবে একটু ইলিশ খিচুড়ি করে খাওয়াবে, ওই জন্য আর কি অপেক্ষা করা। আম্মুর হাতের ওইগুলো তো এখন খুব বেশি পাই না, টুকটাক দেখা যায় যে আমার বাসায় আসলে একটু রিকোয়েস্ট করে যে ওই আচ্ছা। টেস্টটা পাওয়ার জন্য বলি। বাহ, অলিয়াপুর নিশ্চয়ই শীতকাল ভীষণ পছন্দ। শীতকালের কোন কাজগুলো ভালো লাগে আসলে? সব আমার মিলিয়ে শীতকালে একটুও পছন্দ না। না? আমার শীতকালে একটুও পছন্দ না, আসলে পছন্দ না। Depressing লাগে। এতগুলো কাপড় চোপড় পরতে হয়, শীতের মধ্যে আমার লেপের নিচ থেকে বেরোতে ইচ্ছা করে কোনো না, কাজেই কোনো speed কাজ পাওয়া করতে ইচ্ছা যায় করে না। না। সারাদিন হচ্ছে লোশন নেও ভেজলিন না, যতবার উজু করো ততবার আবার লোশন লাগাও, ঠান্ডাও ভেজলিন লাগে, লাগাও। মানে বারবার উজু হ্যাঁ। করতেও কষ্ট লাগে। আবার বাসায় কষ্ট গিয়ে এই যে আমরা যারা প্রতিদিন তৈরি হই, বাসায় গিয়ে এই যে হাত মুখ ধোয়াটা এত কষ্টের লাগে। খুব কষ্ট লাগে, আমার শীত ভালো লাগে না। আমার শীত ভালো লাগে, এত কষ্টের পরেও আবার শীত ভালো লাগে, কিন্তু শীত সব থেকে বেশি কষ্ট দেয় আমাকেও আসলে। শানু আপুর কাছে আসতে চাই। শানু আপু, বরিশালের শীতের সব থেকে ভালো দিক কি? পিঠা, পিঠা খাইতে সবথেকে বলেন ভালো না কি দিক। কি অনেক পিঠা? রকমের পিঠা বানানো হয়, অনেক রকমের পিঠা বানানো হয়, প্লাস কিনা আনা হয়, পিঠা খাইতে বেশি ভালো লাগে। আর হাঁসের মাংস, যে রাজা হাঁসের মাংস প্রেসার কুকারে দিয়ে তারপরে রান্না করলে মানে, আর যে পায়া, গরুর পায়া, এগুলো দিয়ে রুটি পিঠা, এগুলো খাইতে বেশি ভালো লাগে। আর বিভিন্ন জায়গায় মেলা হয়, অনেক অনুষ্ঠান হয়, এইসব অনুষ্ঠানে যাইতে অনেক বেশি ভালো লাগে। গরমকালে অনুষ্ঠান আর অ্যাটেন্ড করা বিশেষ একটু করে কষ্ট লাগে, মানে তো শীতকালে গোসল একটু করা আরাম লাগে। কষ্ট, এছাড়া ওভারঅল সবকিছুই ভালো। বাহ, সবই মানে ভালো। অনেক অনুষ্ঠান হয় তো এটা ভালো লাগে বেশি। বাহ, আমারও ভীষণ শুনে শুনে আরাম লাগছে। শীতকালে আসলে ঘোরাঘুরি বেশ সহজ হয়ে যায়। রুমা আপুর পিছনে আমাকে দেখা যাচ্ছে, তাই রুমা আপুর কাছে আসবো। রুমা আপুর কাছে গিয়ে শুনি যে জীবনে ভালো ভালো কি কি দরকার। মনে হচ্ছে যে না, এই জিনিসগুলো যদি ঠিকঠাক ভালো মতো হয়ে যেত তাহলে আমি খুব সুখী মানুষ হতাম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এখন এই শীতের সময় সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। এখন এই যে আমার সবচেয়ে খারাপ লাগে যে শীতের মধ্যে যারা রাস্তায় থাকে তাদের দেখলে আমার অনেক কষ্ট হয়। এই জন্য আমি সবাইকে বলি, আমরা সবাই মিলে পথ শিশু বা রাস্তায় যারা থাকে তাদের জন্য ভালো কিছু করলে মানে আমি নিজের জন্য কিছু মানে করতে পারলে ওদের জন্য আমার নিজেরও ভালো লাগবে, সবাই মিলে করলে আরো ভালো লাগবে। আর এখন সবচেয়ে একটা ভালো লাগারই হচ্ছে নেক্সাস টিভিকে বলি যে আপনারা প্লিজ দয়া করে 1.5 ঘন্টা সময় দেন, কারণ শার্টটা মানে বসতে পারি না ঠিক মতো প্রতিদিন। এই একটা জিনিসই জীবনে ভালো হচ্ছে না, না? আচ্ছা ঠিক আছে, দেখি ক্ষুধা বাড়িয়ে কিছু করা যায় কিনা এই বিষয়টাতে। মাথায় রাখছি। নাহিদা নীলি আপু আছে, ওবায়দা আপু আছে, হাসিনা আপু আছে, তাদের সাথে এখনো কথা হয়নি। বিরতি থেকে এসে কথা বলবো অবশ্যই। আপনারাও যারা আছেন, যেহেতু এরপরে এসেই আমরা শেষের দিকে টানবো, একদম ওই যে 1.5 ঘন্টার না 1 ঘন্টার আয়োজন যেহেতু শেষের দিকে এগোচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এসে আরো ছোট্ট একটু আড্ডা দিয়ে আবার ফিরে আসবো। নিয়ে নিচ্ছি একটা বিরতি। সবার জীবনে ভালো হোক এমনটাই তো আমরা চাই, তাই না? তো দিন শেষে আসলে ভালোটাই যাতে হয় এবং সবাই সকল খারাপ কাটিয়ে উঠি, সেটাই আসলে আমাদের সকলের প্রত্যাশা। একদম শেষ থেকে চলে এসেছি, একটু জুমে শেষ করে স্টুডিওতে ফিরে আসছি। হ্যাঁ, আমি আসি একটু আমাদের নাহিদা নীলি আপুর কাছে। অনেকক্ষণ এসেছেন আপু, আমি একটু জানতে চাই ভালো ভালো আপনার কাছে কি? সব ভালো কখন মনে হয়? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে।
আসলে ওই যে রেবেকা আপু বললো যে সব মানে শেষ ভালো যার সব ভালো তার। আসলে সব সময় আসলে শেষটা যখন ভালো হবে তাহলে শুধু সব ওইটাই সব জীবনে শেষ ভালো। তো চাই কি শেষটাই যেন ভালো হয়, তাহলে মনে হয় যে সব ভালো হবে। আচ্ছা, শেষ কখন বুঝবেন কিভাবে? এটা তো একটা বিশাল প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ নাহিদা নেলি আপু। হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু, ভালো আসলে আপনার কাছে কি? ভালো মানে কি? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। নেক্সাস লেডিস ক্লাবের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত মনে হয় জীবনের প্রথম 3 দিন মিস আহা, বুঝছো। হ্যাঁ, আমার কি চাচি মারা হয়েছিল? গেছিল, ওহো, সবকিছু মিলায়া হ্যাঁ সবাইকে অনেক মিস করছি এই প্ল্যাটফর্মটাকে। তো যাই হোক, সবকিছু মিলে আসলে প্রত্যেকটা কাজেরই ভালো আছে মন্দ আছে, তো ভালোটাই আসলে করা উচিত এবং চেষ্টা করা উচিত সবসময়। তো সবকিছু মিলে যে কোনো একটা কাজের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ওইটা তুমি সাকসেসফুল ভাবে যেতে পারো, ভালো হয়, তখনই বলে যে সব ভালো যাক শেষ ভালো তার। এটাই আর কি। বাহ, চমৎকার আপু। এবং ধন্যবাদ। ভালো বললেন, কিন্তু আপনার জীবনে একটা দুর্ঘটনা ঘটেছে এবং এটা একটা দুঃসংবাদও বটে। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ সৃষ্টিকর্তা আপনাকে এই শোক কাটিয়ে ওঠার অবশ্যই অবশ্যই সুযোগ দিক, আমরা সেই দোয়া করছি সবাই মিলে। আমরা ওবায়দা আপুর কাছে আসি। ওবায়দা আপুর কাছে এসে একটু জানতে চাই আজকের বিষয়। সবাই তো নানান ভালো কিছু বলছেন, আপনার কাছেও কিছু শুনি। আসসালামু আলাইকুম আপু, অতিথি আপুদের সবাইকে। ভালো, সব ভালো, সবকিছু ভালো হোক। এখন আমার কাছে মনে হয় যেটা যে কোনো সমস্যা যে থাকবে না, কোনো সমস্যা যখন থাকবে না কারো মাঝে, মানে সবকিছু যখন সুন্দর হবে, কোনো টেনশন থাকবে না, কোনো কাজের যখন দেখা যাবে যে কাজটা স্মুথলি হচ্ছে, সব কোনো বাধা আসবে না, এগুলাই সবকিছু ভালো। আর এখন যেমন আমার সবকিছু ভালো, নেক্সাস লেডিস ক্লাব যদি 1.5 ঘন্টা হয় তাহলে এটা সবচেয়ে বড় ভালো। এটা থেকে বের হতে পারছে না আমার লেডিস ক্লাবের মানে আপারা, মোটেও বের হতে পারছে না এই 1.5 ঘন্টার অবসেশন থেকে। আসলে অনেক কালের অভ্যেস, তো আমিও বুঝি যে এই কষ্টটা কিরকম। ফারহানা নার্গিস আপু, আপনার কাছে এসে আজকের বিষয় শুনি। আপনি কি জানেন আজকের বিষয় কি? সব ভালো হোক, এই বিষয়ে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার শেষে এসে জয়েন করলাম। যে এসে যেহেতু সব বললো সব ভালো যার শেষ ভালো তা তা এইভাবে বলি যে সবাইকে ভালোবাসি, নেক্সাসকে ভালোবাসি, যে সবাইকে ভালোবাসি, যেহেতু ভালো হোক সবার। বাহ শুভকামনা বাহ, সবার কি প্রতি। সুন্দর ফিনিশিং, একদম শেষ ভালো করে দিয়েছে। কিন্তু শেষ হয়নি, শেষ হইয়াও হইল না শেষ, কারণ আমার স্টুডিওর বন্ধুরা আছে, তাদের কাছে এসে জানতে চাই দুজনই যেহেতু উদ্যোক্তা এবং উদ্যোক্তা জীবনে অনেক রকম স্ট্রাগল কাটিয়ে ওঠার ক্ষেত্রে কলি আপুর কাছে আগে এসে জানতে চাই যে উদ্যোক্তা জীবনে আসলে কি ভালো মিসিং আছে, কি কারণে কিছু প্রতিবন্ধকতা এখনো কাটিয়ে উঠতে পারেননি, সেটা শুনে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে উদ্যোক্তা জীবনের শুরুতে ইনভেস্টমেন্ট প্রবলেমটা, এটা আসলে কি যে পার্সোনাল লোন করা খুব কঠিন হয়ে যায়। তারপর যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে সহজে উদ্যোক্তাদেরকে লোন দেয় না, ব্যাংক তো নাই, খুব কম সংখ্যক ব্যাংক আছে যারা উদ্যোক্তাদের জন্য একটু কাজ করছে। আসলে এই ব্যাপারটা সহজ হলে আমার মনে হয় যে অনেকে সাহসটা করে উঠতে পারে। কারণ বুঝতেই পারছেন যে আমাদের প্রোডাক্টটা এমন যে এই প্রোডাক্টে খুব বেশি প্রফিট করা যায় না। এখানে একটা প্রতিবন্ধকতা আছে যে কাস্টমাররা খুব বেশি নেগোসিয়েশন করে। আবার লোনটা নিয়ে আমি যে খুব বড়সড় আকারে করব, একটা শোরুম নিয়ে ফেলবো, লোন ছাড়া সেটা সম্ভব না। আবার অনেক পেপারস লাগবে, আমার ফিক্সড একটা ইনকাম দেখাতে হবে, ব্যাংক স্টেটমেন্টটা ওই রকম ভারী হতে হবে। এড়াতেও দেখা যায় যে অনেক উদ্যোক্তা হয় না, যে না আমি আসলে পারবো না এত ঝামেলা নিতে। আসলে আমার মনে হয় যে এই ব্যাপারটা সহজ হতো যদি সব ব্যাংক এগিয়ে আসতো আমাদের জন্য। উদ্যোক্তাদের জন্য আলাদা কোনো স্কিম করা, আর একটু সহজভাবে কিছু করা, এই জিনিসগুলো একই কথা কি অলি আপু মনে করেন? না, সেটা তো অবশ্যই। যেমন একটা ট্রেড লাইসেন্স না থাকলেও কাউকে হচ্ছে যে কোনো একটা ব্যাংক বা যে কোনো ফিনান্সিয়াল প্রতিষ্ঠানে যে হচ্ছে কোনো লোন দিতে চান না, তারপরে তার হচ্ছে কোনো একটা শোরুম থাকতে হবে। শোরুম কিন্তু মেনটেন করাটা কিন্তু আমাদের জন্য এত সহজ না। আমার নিজেরও শোরুম ছিল, আমি কিন্তু শোরুমটা আমি একটা সময় ছেড়ে দিতে হয়েছে, ছেড়ে দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে একটা শোরুম মেনটেন করা মানে সারাটা দিন আমাকে ওইখানে অন্তত আমাকে 12টা ঘন্টা সময় দেয়া, তা এটা কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠে না। এবং এই জন্য কিন্তু অনেক উদ্যোক্তা কিন্তু ঝরে যাচ্ছে। নতুন উদ্যোক্তা কিন্তু অনেক হয়েছে, সেটা আসলে আমাদের কোভিডের পরে হয়েছে। কোভিডের জন্য অনেকে আপনার চাকরি ছেড়ে দিতে হয়েছে, চাকরি চলে গেছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এখন তো মানুষকে মানে খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে, সেটার জন্য অনেকে আপনার অনলাইন বিজনেস শুরু করেছে। সেটার জন্যও কিন্তু দেখা যাচ্ছে যে আবার অনেক উদ্যোক্তাদের সমস্যাও হচ্ছে।
একেবারে, এবং এই যে ঝরে পড়াটা নারীদের ক্ষেত্রে আসলে বেশিও। আবার দেখেন বেগম রোকেয়া দিবস গেল, উনি বলছিলেন যে পৃথিবীর অর্ধেক মানুষকে আটকে রেখে কখনোই উন্নতি আশা করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে যদি নারীরাই আসলে ঝরে যান এবং তাদের জন্য সিম্পলার ব্যাংকিং অ্যাক্টিভিটিস এবং লোনের ফ্যাসিলিটিস গুলো না আসে, তো যেহেতু তাদের কাজের অতখানি ব্যাকগ্রাউন্ড, নারীরা আবার সাপোর্টও পান না, এদিকে যদি ব্যাংকের সাপোর্টটা হতো সেক্ষেত্রে নারীদের আসলে এগিয়ে যাওয়াটা আর একটু সহজ হতো বলে মনে করছেন। বাহ, বেশ বেশ চমৎকার, দুজনই আসলে আমাকে খুব সুন্দর সময় দিলেন, অনেক রকম আড্ডা দিলাম আমরা। ভালো লাগছে আপনার সাথে। আমাদের এখন আপুর মতো বলতে ইচ্ছা হচ্ছে 1.5 ঘন্টা হলে ভালো হতো। ইনশাআল্লাহ সেটাও যদি হয় তাহলে সেটাও অবশ্যই আমরা করবো, যেহেতু আমরা একটা লম্বা সময় 1.5 ঘন্টার আড্ডা দিয়েছি। আমারও আসলে লম্বা আড্ডা দেওয়ার অভ্যেস। দুজনকেই আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। ওলি আপুর কাছে বলি, আর 1 মিনিট। হ্যাঁ, ওই কথাটা শুনি তাহলে। ভালো হোক যেটা বলছি। আমি সকালে নাস্তা টেবিলে আমার 2 ছেলে মেয়েকে জিজ্ঞেস করলাম যে আমি তো একটা প্রোগ্রামে যাব আজকে, তো আসলে ভালো কি করলে ভালো হতে পারে। তো ওরা বলল যে সকালে উঠে মধু, আদা, লেবুর রস খেলে ভালো হতে পারে, তাহলে ঠান্ডাটা কমে যাবে। আমি আপনাকে বলছি আমার ছেলে মেয়েদের টোটকাটা আপনার কাজে লাগবে। ঠিক আছে, বাহ বাহ, কি চমৎকার। মানে যাওয়ার সময় আমারও একটু ভালো করে গেল, এসে দেখলাম আপনার খুব ঠান্ডা লেগেছে, মনে পড়ে গেল যে ভালো হোক। ছেলে মেয়ের জন্য অনেক দোয়া। ওলি আপু শেষ মুহূর্তে কাউকে কিছু বলতে চান কিনা? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আসলে সবচেয়ে প্রথমে আমি যেহেতু একজন নারী, নারীদেরকে বেশি বলি নিজেকে সময় দেয়া। আমার মনে হয় যে এইটা সবচেয়ে বেশি জরুরি, নিজেকে সময় দেয়া, নিজেকে ভালো রাখা, দিনের কোনো একটা সময় নিজের জন্য রাখা। আমার মনে হয় তাহলে অনেক বেশি ভালো থাকা যাবে। চমৎকার, দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যারা দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকেন প্রতিদিন এই সময়টাতে, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করে আশা করছি আপনাদের জীবনেও সব সময় সবকিছু ভালো হোক, এবং সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।